কখন এটা কি রোগ, দ্বিতীয় কথা হচ্ছে দুশ্চিন্তা রোগের একটা কারণ কি, কিভাবে কারণ কেন হয়, এবং দীর্ঘদিনের দুশ্চিন্তা কি কি শারীরিক সমস্যা আমাদের তৈরি করে। আর আমাদের কেউ যদি আশেপাশে আমার বন্ধু, আমার কেউ আত্মীয় স্বজন কেউ দুশ্চিন্তায় ভুগে, আমরা কিভাবে বুঝতে পারবো যে তারা দুশ্চিন্তায় ভুগছেন, তাদের কি উপসর্গগুলো আসবে, দুশ্চিন্তা হলে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, আগের থেকেই দুশ্চিন্তা হওয়ার আগে কিভাবে প্রতিরোধ করতে পারি, দুশ্চিন্তা রোগ হলে কিভাবে আমরা চিকিৎসা করব বা চিকিৎসা নেব, এবং দুশ্চিন্তা রোগ হলে আমাদের ভালো হতে কতদিন সময় লাগতে পারে, কতদিন ওষুধ খেতে হতে পারে, এবং চিকিৎসায় কি আদৌ আমাদের পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব কি না। ঠিক আছে, তো আশা করছি আমরা কিছুটা আপনাদেরকে সহজভাবে বোঝাতে পারবো, বা এখানে অনেকদিন প্রফেশনাল আছে যারা অনেকদিন ধরে সাইকোলজিস্ট হিসেবে কাজ করছেন, এবং তারা খুব তাদের ক্ষেত্রে তারা অনেক কিছু ভালো জানেন। তো আমি চেষ্টা করবো যে যারা সাধারণ মানুষ আছে তাদের কাছে আমরা সহজভাবে আমরা এই জিনিসগুলো পৌঁছাতে পারি। তো প্রথমে আমরা আসলে দুশ্চিন্তা বা চিন্তা জিনিসকে আসলে একই কিনা, আমাদের কাছে অনেকের মধ্যেই দুশ্চিন্তাও আসে আবার চিন্তাও আসে। তো সাধারণত আমরা এটা খুব স্বাভাবিকভাবেই চিন্তা করি যে চিন্তাও আমাদের কাছে আসাও স্বাভাবিক, দুশ্চিন্তাও স্বাভাবিক। আসলে অনেক ক্ষেত্রেই চিন্তাও স্বাভাবিক, দুশ্চিন্তাও স্বাভাবিক। আমরা যখন একটা চিন্তা করি, যখন চিন্তাটা আমরা করি বিভিন্ন কারণেই চিন্তা করতে পারি, তো এটা তো আমাদের কোনো সমস্যা তৈরি করে না। দুশ্চিন্তা অনেক সময় যদি আমরা খুব অল্প সময়ের জন্য কোনো দুশ্চিন্তা আসে কোনো সমস্যা নিয়ে, এটাও আমাদের খুব সাময়িক যদি আসে, এটাও আমাদের কাছে খুব সমস্যাও তৈরি করে না। চিন্তাগুলো সাধারণত আমাদের নিয়ন্ত্রণে আসে, আমরা চাইলে চিন্তাটা নিয়ন্ত্রণ করতে পারি। যখন আমরা চিন্তা করতে চাই, আমরা যদি একটু অবসরে থাকি তখন আমরা প্রয়োজনীয় চিন্তা আমরা করি, যখন অবসরে থাকি না তখন আমরা আবার কাজে ব্যস্ত থাকি, এটা আমাদের কোনো সমস্যা তৈরি করে না। দুশ্চিন্তাও আমাদের সাথে নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও দুশ্চিন্তার মধ্যেও আমাদের কোনো সমস্যা তৈরি করে না। তারপর চিন্তা আমাদের আসলে কিন্তু অস্থিরতা তৈরি হয় না। চিন্তা আসলে আমরা করি বিভিন্ন ব্যাপার নিয়ে, যে কোনো যে সমস্যা নিয়ে যেখানে চিন্তা করতে হবে তা না, যে কোনো কিছু নিয়ে, এমনকি আমার কোথায় ঘুরতে যাবো, ঈদে কি করবো, সেটা আমাদের চিন্তার কারণ হতে পারে। দুশ্চিন্তা কিন্তু আমাদের অস্থিরতা কিছুটা তৈরি করে, কিছুটা যে একটা সমস্যায় পড়লে আমি কিভাবে সমাধান করবো, সেই যখন আমাদের দুশ্চিন্তা আসে তখন কিছু শারীরিক অস্থিরতা লাগে, যেটা চিন্তাতে অনেক সময় আমাদের হয় না। দুশ্চিন্তা সাধারণত মানুষ করে যেটা আমাদের সমস্যার সমাধান নিয়ে করি, কিভাবে সমস্যার সমাধান করা যায় বা কি করা যায় এটা নিয়ে, কিন্তু তার দুশ্চিন্তা মানুষ করে সমস্যা নিয়ে, এই কারণে মানুষ একটু অস্থিরতা বোধ করে। চিন্তায় আমাদের মধ্যে অনেক সময় শান্তি আসে, কিন্তু দুশ্চিন্তায় সাধারণত আমাদের মধ্যে শান্তি আসে না, আমরা অশান্তি বোধ করি কিছুটা হলেও, যত সাময়িক সময়ের জন্যই হোক একটু অশান্তি আমাদের লাগে। আর চিন্তায় সাধারণত আমাদের কোনো ধরনের শারীরিক সমস্যা হয় না, যখন আমরা চিন্তা করি কখনই কোনো ধরনের সমস্যা হয়, কিন্তু দুশ্চিন্তায় কিছু না কিছু শারীরিক সমস্যা হতে পারে, এটা বুক দরকার করতে পারে, গলাও শুকায় যেতে পারে, একটু অস্থিরতাও লাগতে পারে, যদি এটা সাময়িক সময়ের জন্য। তো মোটামুটি দুশ্চিন্তা এবং চিন্তা কাছাকাছি, দুশ্চিন্তায় আমাদের একটু অস্থিরতা লাগলো, চিন্তায় আমাদের কোনো সমস্যা তৈরি হয় না। তো আমাদের কখন আমরা দুশ্চিন্তাকে রোগ বলছি, যখনই আমাদের চিন্তাগুলা দুশ্চিন্তাগুলো অনেক বেশি বেশি আসে, আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তার মানে এই প্রথম দুইটা কোশ্চেন যে আমি দিয়েছি, যাদের ক্ষেত্রে দুইটা কোশ্চেনের উত্তর হচ্ছে হ্যাঁ, তারাই দুশ্চিন্তার রোগে ভুগছেন। ঠিক আছে, এখন এই রোগটা কি সমস্যা তৈরি করছে না সমস্যা তৈরি করছে না, সেটা উপর নির্ভর করে আমাদের চিকিৎসাটা শুরু হবে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে, আপনার কি বেশি বেশি চিন্তা আসে, দুশ্চিন্তা আসে, যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না? কেউ যদি বলে হ্যাঁ আমি আমার চিন্তাগুলো এতই বেশি আসে, আমি আসলে নিয়ন্ত্রণ করতে পারি না, আমি পড়ালেখা করার সময়, আমি অফিসে কাজের সময়, ঘুমোতে যাওয়ার সময় সবসময় আমার অতিরিক্ত চিন্তা আসে, এবং আমার কাছে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, আমি চাই চিন্তাটা না আসতে কিন্তু আমি পারি না। এটা এক নম্বর কোশ্চেন, যদি হ্যাঁ হয়। দ্বিতীয় হচ্ছে, দুশ্চিন্তার কারণে কি আমাদের কাজে ক্ষেত্রে মনোযোগের সমস্যা, ঘুমের ব্যাঘাত, মনে রাখতে সমস্যা, এবং মানুষের মিশতে সমস্যা হচ্ছে কিনা? যারা মানুষের দুশ্চিন্তা করতে থাকে অনেক ক্ষেত্রে দেখা যাবে তারা একলা থাকতে চায় না, তারা কারো না কারোর সাথে একজন থাকতে চায়, যেটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। দুশ্চিন্তাগ্রস্ত মানুষ একলা থাকতে ভয় পায়, অস্থিরতা লাগে, মানে সাথে একজন কেউ থাকলে ভালো হয়, কিন্তু এখনকার দিনে সাথে একজন মানুষ পাওয়া অনেক ক্ষেত্রে কষ্ট হয়। তো এই সমস্যাগুলো যখন হতে থাকে তখন আমরা বুঝি যে তার দুশ্চিন্তার রোগ হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে এই উপসর্গগুলো সাধারণত 6 মাসের বেশি যদি মানুষ দুশ্চিন্তার সমস্যায় ভুগে তখনই আসে, এর আগে সাধারণত এত এই সমস্যাগুলো এত গুরুতর আকারে দেখা যায় না। মাঝে মধ্যে দুশ্চিন্তা আসলে মানুষের মধ্যে এতটা ঘুম, কাজের সমস্যা এতটা আসলে হয় না। তো এখন যদি আমরা বলি দুশ্চিন্তা কখন স্বাভাবিক আর কখন অস্বাভাবিক, একটু আগে যে দুশ্চিন্তার কথা বলেছিলাম,
তো দুশ্চিন্তা আমাদের স্বাভাবিক হতে পারে, অস্বাভাবিক হতে পারে। দুশ্চিন্তা যখন আমাদের মাঝে মাঝে আসে এবং চলেও যায়, তখন আমাদের এটা স্বাভাবিক। এটা সবারই কম বেশি আসে, এটাতে কোনো ধরনের চিকিৎসা নেওয়ার কখনো প্রয়োজন হয় না। কিন্তু দুশ্চিন্তা যদি দীর্ঘদিন ধরে আসে এবং এটা আমরা সাধারণত বলি 6 মাসের বেশি, তাহলে অবশ্যই এটা চিন্তার বিষয়। দ্বিতীয় কথা, দুশ্চিন্তা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকতে পারে। যখন নিয়ন্ত্রণে থাকে তাহলে এটা আমাদের কাজে কোনো কোনো সমস্যাই তৈরি করে। কিন্তু এই দুশ্চিন্তায় যখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে, একটু আগে যেটা বলেছিলাম, বেশি বেশি আসে আর নিয়ন্ত্রণ করতে পারে না, তখন এটা সমস্যা তৈরি হয়। কারণ তখন এটা মানসিক রোগের কথা বলছি আমরা। দুশ্চিন্তার সাথে আমরা একটু আগে বললাম যে কাজের সমস্যা হতে পারে, মনোযোগের, মনে থাকে না। অনেকেই বলে যে আমি একটা কলম কোথায় রেখেছি, চাবি কোথায় রেখেছি, ইম্পর্টেন্ট ডকুমেন্ট কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, ভুলেই গেছি। হয়তো একটু পরে, হয়তো দুই দিন পরে হয়তো দেখা গেলো আমি ড্রয়ারে রেখেছিলাম, আমি ভুলেই গেছি। এটা হচ্ছে একটা দুশ্চিন্তার একটা সমস্যা, যেখানে মানুষের মনোযোগের সমস্যা হয়। সাধারণত স্বাভাবিক দুশ্চিন্তায় মানুষের এতটা কাজের কোনো সমস্যা হয় না, তো ভুলেও যায় না। আর দুশ্চিন্তায়, স্বাভাবিক দুশ্চিন্তায় শারীরিক সমস্যাগুলো হয় না, কিন্তু দুশ্চিন্তার রোগ যখন হয় তখন আমরা অনেক শারীরিক সমস্যাগুলো আসে। তো আমরা এখন দেখি কি কি শারীরিক সমস্যা আসে। দুশ্চিন্তায় যারা ভুগে সাময়িক, তাদের মধ্যে দুঃস্বপ্ন আসতে পারে, কিন্তু এই দুঃস্বপ্নটা বেশি দিন ধরে থাকে না। কিন্তু যখন রোগ হয় তখন এই দুঃস্বপ্নটা অনেক দিন ধরে আসতে থাকে। তারপর রাতে দ্রুত ঘুম আসে না। যারা দুশ্চিন্তাগ্রস্ত মানুষ, তাদের রাতে ঘুম আসতে অনেক সময় নেয়। আমরা সাধারণত বলি একটা মানুষের 10 থেকে 15 মিনিটের মধ্যে ঘুম আসার কথা, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় ঘুম আসতে প্রায় 8 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টাও সময় নিয়ে যায়। এবং যেটা ক্ষেত্রে হয়, তার রাত্রে মাঝে মাঝে ঘুমটা খুব হালকা হয় এবং ঘুম ভেঙেও যায়। রোগী বলে বারবার যে স্যার আমার ঘুম, বারবার ঘুম ভাঙে এবং সামান্য শব্দে আমার ঘুম ভেঙে যায়। সামনে রাস্তার সামনে দিকে হয়তো চিৎকার করলো, আমার ঘুম ভেঙে গেল। বা কোনো মিউজিকে বা কোনো সাউন্ডে আমার ঘুম ভেঙে যাচ্ছে। তার আমাদের ঘুমটা খুবই হালকা হয়েছে এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর কি দেখছে, আর ঘুমটা তৃপ্তি সহকারে হচ্ছে না, সারাদিন ঘুম ঘুম লাগছে। কাজে করবে মনোযোগিতেও অনেক সমস্যা বলবে। অস্থিরতা করে, অস্থিরতার আগে হাত পা ঘেমে যায় এবং শরীর জ্বালা পোড়াও করে এবং ভয় পায়, যথেষ্ট ভয়। দুশ্চিন্তার সাথে আমাদের জ্বালা পোড়া, মাথা ব্যথা, শরীর অনেক উপসর্গ এর সাথে যোগ হয়। কাজে মনোযোগের সমান, স্মৃতিশক্তিও কমে যায় এবং অনেক ক্ষেত্রে আমি যেটা বলি, মানুষের মধ্যে ভালো বোধ হয়, অনেক ক্ষেত্রে ভালো বোধ হয় না এবং মেজাজটা খিটখিটে হয়ে যায়। যে কোনো ব্যাপারে মেজাজটা খিটখিটে হয়। সাধারণত দুশ্চিন্তার কারণটা কি, কি কারণে হয়? আমাদের অনেক কিছু আছে, তার মধ্যে আমরা বলি একটা মেইন সমস্যা হচ্ছে জিনগত বা বংশগত। আমার বাবার মার মধ্যে যদি দুশ্চিন্তার রোগ থেকে থাকে, তারও যদি দুশ্চিন্তার যে কেমিক্যাল, সেই কেমিক্যালগুলোর ঘাটতি হলে বা ইমব্যালেন্স হলে এই দুশ্চিন্তাগুলো সাধারণত আসে। আর লাস্ট পরে আমরা পরিবেশগত চাপ, যে কোনো কাজের চাপ, যে কোনো ধরনের মানসিক চাপ, যে কোনো সমস্যা, সেগুলো সব কিছুই আমাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত রোগে নিয়ে যেতে পারে। সবার সহ্য ক্ষমতা সব ক্ষেত্রে এক না। কেউ সহ্য কম করতে পারে, কেউ বেশি করতে পারে। তার যার বেশি করতে পারে তার ক্ষেত্রে সমস্যা হয় না, কিন্তু যে কম করতে পারে সেটা মানসিক চাপের মধ্যে আসলে তার মধ্যে সমস্যাগুলো হয়। সেটা থেকে দুশ্চিন্তা রোগে ভোগার সম্ভাবনাগুলো অনেকাংশে বেড়ে যায়। তো আমি একটু কেমিক্যালের কথা যেটা বললাম, যেভাবে ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন এবং অনেক কেমিক্যালস আছে। কিন্তু সেরোটোনিনটাই মেনলি কারণ, যে কারণে আমাদের কাছে দুশ্চিন্তা রোগটা তৈরি হয়। দেখা যায় অ্যাংজাইটিতে সেরোটোনিনটা দেখেন অনেক কমে গেছে। এটাই মেইন কারণ আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার। এটা কেমিক্যাল কারণ। আর এটা হচ্ছে পরিবেশগত কারণ। যেটা বললাম পরিবেশগত বা পরিবেশের যে কোনো চাপ। সাধারণত বলা হয় আমরা 10 জনের মধ্যে একজন পৃথিবীতে মানসিক চাপে ভুগছেন, এবং যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভোগেন তাদের মধ্যে দুশ্চিন্তার রোগ হওয়ার চাপগুলো অনেকটাই বেড়ে যায়। এবং অনেক ক্ষেত্রে মানসিক চাপ মানুষ মোকাবেলা করতে না পেরে মানুষ মাদকাসক্তির দিকে যায়, কেউ বিষণ্ণতা রোগে চলে যায়। যে দেখা যাচ্ছে আগে দুশ্চিন্তা রোগে ভুগত, কিন্তু এখন বিষণ্ণতা রোগের উপসর্গ তার মধ্যে চলে আসে, যেটা আগে হয়তো ছিল না। বা অনেকেই দেখা যাচ্ছে কি হচ্ছে যে আমাদের মাদকাসক্ত যারা রোগী, বেশিরভাগ ক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে জীবনে কোনো না কোনো একটা ঘটনা ঘটেছে, তার ফলে সে নিজেকে হতাশ মনে করছে এবং সেই ক্ষেত্রে সে মাদকটা তার বন্ধুদের দ্বারা প্ররোচিত হয়ে সে নেশার দিকে ঝুঁকে পড়ছে, ভাবছে যে নেশা নিলে হয়তো তার এই সমস্যা থেকে সে বের হতে পারবে, কিন্তু আসলে তা হয় না। তো শুধু কাজের ক্ষেত্র
পারিপার্শ্বিক চাপ অনেক ক্ষেত্রেই আমাদেরকে এই দুশ্চিন্তা রোগের দিকে নিয়ে যাচ্ছে। যেহেতু প্রতিনিয়ত আমাদের এখন আগের থেকে দুশ্চিন্তা বেড়ে গেছে। আগে চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক চাকরির স্কোপ ছিল, বেতনও ভালো ছিল। এখন দিন দিন আমাদের লোকও বাড়ছে এবং চাকরির স্কোপ গুলো কমছে এবং দেখা যাচ্ছে বেতনটাও আজকালকার আমাদের সব কিছু অনুযায়ী বেতনটাও সেই অনুযায়ী আমরা আসলেও পাচ্ছি না। সেই ক্ষেত্রে মানুষের মধ্যে এই মানসিক চাপগুলো তৈরি হচ্ছে। দেখা গেছে যে যারা কাজের ক্ষেত্রে অনেক বেশি চাপে থাকে তাদের ক্ষেত্রে প্রায় 24% মানসিক চাপের কারণে তাদের মধ্যে অ্যাংজাইটিতে যাওয়ার চান্সগুলো তাদের বেশি। যারা কাজের চাপটা অনেক বেশি কাজ করছে, যারা অনেক ঘন্টা ধরে কাজ করছে, সাধারণত বলা হয় আমরা 6 থেকে 8 ঘন্টার বেশি যদি কেউ কাজ করে দৈনন্দিন, তাহলে তার মধ্যে কাজের চাপটা বেড়ে যায়। এবং অনেকে ক্ষেত্রে 10 ঘন্টা 12 ঘন্টা অনেকে চাপ করে, কাজের চাপে পড়ে, এবং তাদের মধ্যে থেকে এই দুশ্চিন্তাগ্রস্ত রোগীর দিকে তারা শিফট করতে পারে। তো এবং দেখা যায় যে আমাদের কাছে বেশিরভাগ রোগীরাই আসলে কম দুশ্চিন্তাগ্রস্ত সমস্যা নিয়ে থাকে এবং সেটাতে সবাই কিন্তু মনে করে হয়তো আমার দুশ্চিন্তাটা কমে যাবে। কিন্তু দিনকে দিন যখন দুশ্চিন্তা সে বাড়তে থাকে সেইটাই ভাবে যে ভালো হবো ভালো হবো, সময়ের থেকে আস্তে আস্তে তারা মোটামুটি দুশ্চিন্তার দিকে চলে যায় এবং মোটামুটি দুশ্চিন্তা যদি চিকিৎসা করে না, তখন এটা একটু বেশি দুশ্চিন্তাগ্রস্ত রোগীদের চলে যায়। বেশি দুশ্চিন্তাগ্রস্ত রোগীদের মধ্যেই অনেক ক্ষেত্রে বিষণ্ণতার হারগুলো অনেক ক্ষেত্রে বেশি। তাহলে যদি কম দুশ্চিন্তা থাকি তখন যদি আমরা একটা ব্যবস্থা নিই, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে আর মোটামুটি দুশ্চিন্তা বা বেশি দুশ্চিন্তা যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং অনেক ক্ষেত্রে আমাদের হয়তো দীর্ঘদিন ধরে কাজের ক্ষেত্রে সমস্যা হবে। তো কি কি শারীরিক সমস্যা তৈরি করে? সাধারণত দেখা গেছে আমরা যখন দুশ্চিন্তাগ্রস্ত থাকি আমাদের ব্রেনের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনগুলো বেড়ে যায়। নর্মাল মানুষের প্রায় 7.5% কার্বন ডাইঅক্সাইড থাকলেও দুশ্চিন্তাগ্রস্ত তাদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ব্রেনে অনেক বেড়ে যায়। কারণ আপনারা জানেন যে একটা মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত থাকে গতি বেড়ে যায়, শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেলে এখানে ব্রেনের মধ্যে অক্সিজেনটাও কম যায় এবং সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায়। তো সেটা একটা বড় কারণ যে কার্বন ডাইঅক্সাইডটা আমাদের ব্রেনের ক্ষতি সাধন করে। তো দীর্ঘদিন ধরে দুশ্চিন্তা রোগ থাকলে একটা মানুষ প্রেশারের রোগে ভুগতে পারে। আমাদের অনেক এখন আমরা পাচ্ছি কম বয়সী ছেলে মেয়ে যারা হচ্ছে একটা প্রেশারের সমস্যা। তো দুইটাই ক্ষেত্রেই যেন সচেতন হতে হয়। আমি যদি প্রেশার কমে যায় তাহলে আমাকে চিকিৎসা করাতে হবে, যদি বেড়ে যায় তাকেও চিকিৎসা করাতে হবে এবং সব ক্ষেত্রে আমাকে মনে করতে হবে এই প্রেশার বাড়া কমার ক্ষেত্রে আমার দুশ্চিন্তার কোনো ভূমিকা আছে কিনা। যদি দুশ্চিন্তার ভূমিকা থাকে তাহলে অবশ্যই আমাকে দুশ্চিন্তার চিকিৎসার ক্ষেত্রে সচেতন হতে হবে। আমি যদি এই চিকিৎসার ক্ষেত্রে সচেতন না হই তাহলে পরবর্তী দেখা যাবে আমাদের হার্ট হৃদপিণ্ড এরকম বড়ই হয়ে যাবে। যেটা দেখা গেছে ডান পাশে একটা মানুষের হার্ট স্বাভাবিক, কিন্তু বাম পাশে একটা হার্ট এই অতিরিক্ত মানসিক চাপে তার যে রক্তের চাপটা বেড়ে গেল, হৃদপিণ্ডের চাপ, সেই চাপটার কারণে হার্টটা বড় হয়ে গেছে। দেখেন বাম পাশের ছবি হার্টটা কত বড়, ঠিক আছে? তো এটা অনেক সময় যখন আমরা অনেক বয়স অবস্থায় যদি এক্সরে করি তখন ধরা পড়ে যে একটা মানুষের হার্টটা এত বড়, হয়তো তার হার্টটা একদিনে বড় হয়, অনেক দিন থেকে বড়। এবং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মানুষ 10 বছর 15 বছর ধরে দুশ্চিন্তার রোগে ভুগছে, কিন্তু ভাবে যে ভালো হয়ে যাবো ভালো হয়ে যাবো, চিকিৎসা করতে সচেতন হয় না। তো এই প্রভাবটা কিন্তু আমাদের শরীরের উপর পড়ে এবং এই ক্ষেত্রে আমরা যদি চিকিৎসা না নিই তাহলে আমাদের হার্ট কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা আমাদের জামা কাপড় চেঞ্জ করতে পারবো, কিন্তু আমাদের হার্ট বা লিভার কিডনি মানসিক চাপে যেগুলো ক্ষতিগ্রস্ত হবে সেগুলো কিন্তু আমাদের যেখানে ছিল সেখানেই থাকবে, আমরা কিন্তু চেঞ্জ বদলাতে পারবো না। তো আমাদের ক্ষেত্রে সচেতন হতে হবে অনেকাংশে। আমরা শারীরিক রোগের যেভাবে আমরা সচেতন হই, জ্বর হলে সর্দি কাশি হলে আমরা ডাক্তারের কাছে যেভাবে যাই, মানসিক রোগ হলে কিন্তু আমরা যেতে চাই না। আমাদের ক্ষেত্রে আমরা মনে করি মানসিক রোগ মানেই মানসিক অবস্থা মানে পাগল হয়ে যাবো, আসলে সেটা না। বেশিরভাগ ক্ষেত্রে দুশ্চিন্তাগ্রস্ত রোগীর পরিমাণই মানসিক রোগের ক্ষেত্রে অনেক বেশি। এরপর হচ্ছে পাকস্থলীর সমস্যা। অনেকেই বলে যে যাদের দীর্ঘদিন হজমের সমস্যা, মাঝে মধ্যেই বাথরুম কষা, মাঝে মধ্যেই বাথরুম নরম, মাঝে মধ্যেই বলে যে হজম হচ্ছে না ঠিক মতো, মাঝে মধ্যেই বলে অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা এবং বলে অতিরিক্ত ঢেকুর উঠে আসা এবং পেটের ভেতর থেকে খাবার ঢেকুরের মাধ্যমে বের হয়ে আসা, বা অতিরিক্ত দেখা যাচ্ছে যে খাবারের ক্ষেত্রে অতিরিক্ত অরুচি, অতিরিক্ত মুখের মধ্যে পানি চলে আসা, ঠিক আছে, মুখের মধ্যে থুতু চলে আসে। অনেকে বলে তার মুখের মধ্যে থুতু চলে আসে, বাবা থুতু ফেলে। ম্যাক্সিমাম কিন্তু আসলে এটা পাকস্থলীর জন্য সমস্যা। আসলে আমাদের মুখ আমাদের খাবার চিবিয়ে আমরা যে খাবারগুলো চূর্ণ বিচূর্ণ করি তার একটা বড় অংশ কিন্তু আমাদের পাকস্থলীতে যেও হয়, পাকস্থলীতে যেও খাবার চূর্ণ বিচূর্ণ হয়। এবং যদি অতিরিক্ত আমরা দুশ্চিন্তায় ভুগি তাহলে পাকস্থলেও কিন্তু সমস্যা করে এবং পাকস্থলীর ক্ষেত্রে খাবারগুলো কিন্তু তখন চূর্ণ বিচূর্ণ ওইভাবে হয় না, এই কারণে হজমের সমস্যাগুলো কিন্তু হয়। এবং অতিরিক্ত দুশ্চিন্তায় আমাদের পেটে অ্যাসিড তৈরি বেড়ে যায় এবং অ্যাসিড তৈরি বেড়ে গেলেই তখন আমাদের গ্যাস বেড়ে যায়, অস্থিরতা লাগে, খারাপ লাগে।
আজকাল দিনে সবাই তো সৌন্দর্য সচেতন, সবাই চায় সুন্দর থাকতে, সবাই চায় সে যত বয়সে তার থেকে কম বয়স দেখতে। কিন্তু সমস্যাই আছে, যখন আমরা দুশ্চিন্তাগ্রস্ত হই তখন আমরা খুব অল্প বয়সে আমাদের চুল পেকে যায়, অল্প বয়সে আমাদের চামড়া কুচকে যায়, অল্প বয়সে আমরা বুড়ো বুড়ো হয়ে যায়। ঠিক আছে, আজকালকার দিনে দেখা যাচ্ছে অধিক দুশ্চিন্তার রোগে ভোগের কারণে 40 বছরের একটা মানুষ অনেক দ্রুত ঘুরিয়ে যাচ্ছে, যেটা হয়তো সেই মানুষটা আরো অনেক পরে ঘুরিয়ে যেত। এটার একটা বড় অংশ হচ্ছে আমরা দুশ্চিন্তার গ্রস্ত রোগের কারণে। সাধারণ দুশ্চিন্তার কারণে আমাদের চামড়ায় ভাঁজ পড়বে না, যে দীর্ঘদিনের দুশ্চিন্তা, যেটা দুশ্চিন্তার রোগ, সেটাকে যখন আমরা স্বাভাবিক দুশ্চিন্তা বলে মনে করছি এবং চিকিৎসা দিচ্ছি না, তখন এই ক্ষতিকারক প্রভাবগুলো আমাদের উপর পড়ছে। তো এটা তো দেখলাম যে আমাদের ক্ষতিকর প্রভাব, কিন্তু আমার আশেপাশের বন্ধু বান্ধব যদি থাকে সামান্য সময়ের জন্য দুশ্চিন্তায় ভুগছে, তাহলে আমরা তাকে কিভাবে দেখে বুঝবো? সে তো আর এসে বলবেন আমার পাকস্থলীর সমস্যা, আমার হজমের সমস্যা হচ্ছে, সে তো আর এসে বলবেন আমি গুলিয়ে যাচ্ছি। কারণ তার সাময়িক সময়, হয়তো 6 মাস বা 1 বছর ধরে সে দুশ্চিন্তা রোগী ভুগছে, তাহলে অল্প সময়ের জন্য আমরা কিভাবে বুঝতে পারবো? এই ক্ষেত্রে আমরা যদি শারীরিক উপসর্গগুলো দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যেটা হয়তো আমরা অনেকেই ভুগছি কিনা, এটা আমাদের দেখার বিষয়। তো প্রথমে আমরা যেটা বলি, বুক ধড়ফড় করা, অনেকেই বলে মাঝে মধ্যে আবার বুক ধড়ফড় করে, অল্পতেই বুক ধড়ফড় করে, সামান্য একটা মানুষের মৃত্যু সংবাদ শুনলেই বুক ধড়ফড় করে, বা বিনা কারণেই বুক ধড়ফড় করে, অতিরিক্ত কারণ, এবং সেটাতে বয়স তার অনেক কম। হ্যাঁ, 40 বছরের পর একটা মানুষ যদি এরকম বুক ধড়ফড় করে, তখন আমরা টেস্ট করি, কারণ বয়সের কারণে হার্টের সমস্যা হতে পারে। এটা একটা 22-25 বছরের একটা মানুষ সে বুক ধড়ফড় করতে বলছে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই দেখতে হবে যে দুশ্চিন্তার কারণে কিনা, এবং প্রায় 90% দেখাই যায় যে এই বয়সে এই বুক ধড়ফড় করার কারণ হচ্ছে দুশ্চিন্তার কারণ। আপনাদের দুশ্চিন্তার রোগে ভুগছেন। মাঝে মধ্যে আমরা শ্বাসকষ্টকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করি, হঠাৎ করে গলা শুকায় যাচ্ছে এবং মনে হচ্ছে যেন বুক চেপে আসছে, শ্বাস নিতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা ডাক্তারের কাছে চলে যাই এবং বলি যে আমাকে অক্সিজেন দেন, বা অনেক সময় আমরা একজন লাংসের ডাক্তারকে দেখাই যে আমার এত বুক ধড়ফড়, এত শ্বাসকষ্ট হচ্ছে না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কারণ হচ্ছে আমরা অস্থিরতা, দুশ্চিন্তা। দুশ্চিন্তার কারণে আমাদের অক্সিজেন কম যায়, আমরা দ্রুত শ্বাস নিই এবং আমাদের ব্রেনে অক্সিজেন কমে যায় এবং আমরা এই শ্বাসকষ্টের সমস্যাগুলো তৈরি হয়। বুকে ব্যথা, বুকে ব্যথা আমাদের অনেকের ক্ষেত্রে বুকে ব্যথা হলে আমরা মনে করি আমাদের হার্টের সমস্যা হয়েছে, আমরা হার্টের ডাক্তারের কাছে দ্রুত যাই, হার্টের ডাক্তার টেস্ট করে বলে না আপনার কোনো সমস্যা নেই, আমরা আবার চলে আসি, ভাবি যে কোনো সমস্যা নেই। সমস্যা তো অবশ্যই আছে, নাহলে কি আপনি এমনি এমনি বুকে ব্যথা করছে? কিন্তু কারণটা কি? কারণটা হচ্ছে আপনার দুশ্চিন্তা, আপনার দুশ্চিন্তা অস্থিরতার কারণেই আপনার এই বুকের ব্যথাটা হচ্ছে। কারণ আমাদের দুশ্চিন্তা বা অস্থিরতা হয় যখন আমাদের হার্টের মাংসপেশিগুলো চাপ দেয়, আমাদের বাইরের মাংসপেশিগুলো চাপ দেয়, চাপ দেওয়ার কারণে আমাদের মাংসপেশিকে এখানে ব্যথা হয়, চাপ তৈরি হয়, সেই ক্ষেত্রে ব্যথাগুলো অনুভূত হয়। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শরীর দুর্বল লাগে এবং মাথা ঘুরে উঠে, বলে যে আমার হঠাৎ করে মাথা ঘুরে উঠে বসে পড়ি, আমার কেমন খারাপ লাগে, অস্থিরতা লাগে। এবং এই মাথা ঘুরার প্রবণতাও এই বয়সের ক্ষেত্রে, বিশেষ করে 20 থেকে 25 বছর, আমরা আর্লি 20s বলি, অর্থাৎ আর্লি 20s মানুষের অ্যাংজাইটির সমস্যাগুলো বেশি হয়, দুশ্চিন্তার রোগটা বেশি হয়। এবং সাধারণত 30-35 বছর থেকেই আমরা বুঝতে পারি যে এদের মধ্যে যদি এরকম ঘন ঘন মাথা ঘুরে উঠে, ঘন ঘন রোগী দুর্বলতার কথা বলে, এক্ষেত্রে অনেকের কারণে হচ্ছে দুশ্চিন্তা। দুশ্চিন্তার কারণেই তার মাথা ঘুরে উঠছে, দুশ্চিন্তার কারণে সে ভয় পেয়ে যাচ্ছে, সে বারবার বলে আমার প্রেশারটা দেখেন, প্রেশারটা দেখার পর দেখেন প্রেশার নর্মাল, সেভাবে কেন আমার হচ্ছে সমস্যাটা, সে কোনো কারণ খুঁজে পায় না। ডাক্তারকে বললো, ডাক্তার বলে যে কোনো সমস্যা না, আপনি ঠিক মতো করে ঘুমাবেন, রেস্ট দিবেন, সব ঠিক হয়ে যাবে। আসলে তো এটা ঠিক হয় না। কারণ যদি এটা দুশ্চিন্তা রোগে হয়, তাহলে এটা তো অবশ্যই ওষুধ ছাড়া বা সঠিক বৈজ্ঞানিক চিকিৎসা ছাড়া কখনোই সুস্থ করা সম্ভব না। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরীক্ষার আগে, বিশেষ করে পরীক্ষার আগে বা সামনে কোনো ধরনের কোনো মিটিং আছে, কোনো ধরনের রিপোর্ট জমা দিতে হবে, তার আগে দেখা যাচ্ছে তার পাতলা পায়খানা শুরু হয়ে যাচ্ছে, ডায়রিয়া শুরু হয়ে যাচ্ছে, ঘন ঘন বাথরুমে যেতে হচ্ছে, পেটটা কেমন জানি বারবার বাথরুমে যাওয়ার পরে পেটটা ক্লিয়ার হচ্ছে না। এই সমস্যার একটা বড় কারণ হচ্ছে দুশ্চিন্তা। দুশ্চিন্তাগ্রস্ত কারণে আমাদের পরীক্ষার আগে যে কোনো মানসিক চাপের ঘটনার মধ্যে, অফিসের প্রমোশনের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে যে কোনো সমস্যা, একজনে এমনকি একটা মানুষের সাথে একটা মানুষের যদি ঝগড়া হয় বা বসের সাথে কোনো মনোমালিন্য হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এরকম পাতলা ব্যথার প্রবণতা থাকতে পারে। মাথা ব্যথা, আমাদের দেশের বেশিরভাগ মাথা ব্যথার কারণই কিন্তু আমরা বলি টেনশন হেডেক। আমাদের মাথা ব্যথার ক্ষেত্রে আমরা কোথায় যাই? প্রথমে যে নিউরোলজিস্টের কাছে যাই, যে মাথা দেখেন, মাথা একটা সিটি স্ক্যান করেন, একটা এমআরআই করেন বা একটা এক্সরে করেন, এক্সরে করে দেখা যায় মাথার একটা কোনো সমস্যা নেই। রোগী ভাবে যে কেন মাথা ব্যথা হচ্ছে কেন, কারণ কারণ হচ্ছে দুশ্চিন্তা। দুশ্চিন্তার রোগ
এই কারণে আপনার ঘন ঘন মাথা ব্যথা। হ্যাঁ, বছরে একবার মাথা ব্যথা হলে সেটাই পড়ে, ঘন ঘনই মাথা ব্যথা হচ্ছে। ঘন ঘন মাথা ব্যথা হচ্ছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে কারণ আমাদের বোঝা যায় টেনশন বেড়ে। মাথা ব্যথা হলে আমাদের প্রথমেই আগে চিন্তা করতে হবে যে আমি দুশ্চিন্তা রোগে ভুগছি কিনা, আমার সেই উপসর্গগুলো আছে কিনা। তারপর হচ্ছে ঘাড়ে পিঠে ব্যথা। আমাদের ইদানিং অনেক মানুষই সকালে ঘুম থেকে ওঠার পর বলে আমার পিঠে ব্যথা করে বা আমার ঘাড়ে ব্যথা করে, একটু প্রেশারটা দেখি তো। প্রেশার দেখার পর প্রেশার দেখে নর্মাল, কিন্তু তার ঘাড়ে ব্যথা করছে। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ভুল বুঝে ঘাড়ের ব্যথা মানেই হয়তো প্রেশার বাড়তি। আসলে প্রেশারের কোনো উপসর্গ তেমন বোঝা যায় না সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু ঘাড়ে ব্যথাটা কারণ হচ্ছে আপনি দুশ্চিন্তা করতে পারবেন। আপনি দুশ্চিন্তা থাকলে আপনি রাত্রে আপনার শরীর অনেক বেশি অস্থির থাকে, নড়াচড়া করে, এক্ষেত্রে ঘাড়ের মাংসপেশিতে চাপ পড়ে এবং অনেক ক্ষেত্রে পিঠে ব্যথা, কোমরে ব্যথা, বেশিরভাগ ক্ষেত্রে দুশ্চিন্তার কারণে হয়। কিন্তু আমরা সেই দুশ্চিন্তার কারণটা বাদ দিয়ে আমরা বারবার মলম দিই ঘাড়ে, তখন ওষুধ খাই, মনে করি ব্যথা শেষ, আমি ভালো হয়ে গেছি। আসলে সেটা না, আমার দুশ্চিন্তার ক্ষেত্রে কিন্তু আমি চিকিৎসা নিচ্ছি এবং এই ব্যথাটা আমার আবার ঘন ঘন। আমি কিন্তু বারবার খালি ব্যথার ক্ষেত্রে আমি যদি ওষুধ খেলেই চলবে না, আমাকে রোগের চিকিৎসা করতে হবে, তাহলে আমার এই ব্যথাটা ভবিষ্যতে আর কখনোই আসবে। ছোট ছোট ব্যাপারেই রাগ, ছোট ছোট ব্যাপারেই মেজাজ খারাপ, ছোট ছোট ব্যাপারেই মানুষের কথায় কষ্ট পাওয়া, ছোট ছোট ব্যাপারেই রেগে যাওয়া। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রেগে যাওয়ার ঘটনাগুলো হয়তো আপন আত্মীয় স্বজনের সাথে, কাছের মানুষদের সাথে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার ক্ষেত্রে একটা সম্পর্কের থেকে টানাপোড়েন তৈরি হয়, সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব তৈরি হয় এবং দেখা যাচ্ছে একসময় সম্পর্কটা ভেঙেই যায়। তো বেশিরভাগ ক্ষেত্রেই কারণ হচ্ছে আমরা দুশ্চিন্তার দীর্ঘদিন দুশ্চিন্তার কারণে আমাদের তো মেজাজ খিটখিটে হয়ে যায়, আমরা আনন্দ বোধ করি না, আমাদের ভালো লাগে না এবং আমরা রেগেও যাই। এই রেগে যাওয়ার বড় কারণ হচ্ছে আমাদের দুশ্চিন্তা, দীর্ঘদিন ধরে দুশ্চিন্তা। মাত্রাতিরিক্ত ঘাম, গরমে আমরা সবাই আছে কম বেশি ঘাম, গরমের সাথে যেটা সমানুপাতিক। আমরা সবাই একরকমই ঘামছি, আমি যেরকম ঘামছি আমার আশেপাশে মানুষও যেরকম ঘামছে। হ্যাঁ, হতে পারে যে চিকন মানুষ, যার চর্বি কম বা যে মোটা মানুষ, তার ক্ষেত্রে ঘামার ক্ষেত্রে কিছু পার্থক্য থাকতে পারে, যে চিকন মানুষ একটু কম ঘামতে পারে, যে মোটা মানুষ একটু বেশি ঘামতে পারে, সেটা ঠিক আছে। কিন্তু একই রকমই বডির স্ট্রাকচার, একই রকমই ওজন বা কাছাকাছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি হয়তো বেশি ঘামছেন 8-10 থেকে। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে বলে যে হাত ঘামা, পা ঘামা, এটার একটা বড় অংশ কারণ হচ্ছে দুশ্চিন্তা। সাধারণত আমরা আপনার তালুতে আমরা ঘামি না, ঘামি হচ্ছে আমাদের নর্মাল স্বাভাবিক চামড়ায়। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা হাতের তালু বা পায়ের তালুও আমরা ঘেমে যাচ্ছি, এটা অনেকের কারণ হচ্ছে এই আমাদের দুশ্চিন্তা। কিন্তু আমরা এটা গুরুত্ব দিই না, ডাক্তারকেও দেখায় না, মাঝে মধ্যে হয়তো ওষুধ খাই, সেরেও যায়, অনেকে সারে না। অনেকে বলে স্যার মোজা পড়লে মোজা একটু ঘেমে যায় প্রচন্ড, অন্য মানুষের মোজা এত ঘামে না, কিন্তু আমার মোজা প্রচন্ড ঘামে। এটা হতে পারে আপনার দুশ্চিন্তার কারণ। অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে দুশ্চিন্তার কারণে কিনা, প্রয়োজনে সাহায্য নিতে হবে। বমি বমি ভাব, পরীক্ষার আগে অনেকেই খাবার খেতে পারে না, পরীক্ষার আগে অনেকেরই রাত্রে ঘুম হয় না, ঘুম আসলে ঘুম ভেঙে যায় এবং বমি বমি লাগে। এর একটা বড় অংশের কারণ হচ্ছে আমাদের দুশ্চিন্তা। দুশ্চিন্তা হলে আমাদের আমাদের অন্ননালীর নিচে আমাদের পাকস্থলীর নিচে আমাদের একটা দরজা থাকে খাবার চলে যাওয়ার জন্য, সেই দরজাটা অস্থিরতার কারণে দুশ্চিন্তার কারণে বন্ধ হয়ে যায়, কারণ খাবার নিচে যেতে পারে না, তখন খাবারটা উপর দিকে চলে আসার প্রবণতা থাকে এবং সেই কারণে বমি বমি ভাব লাগে। তাহলে আমরা এতক্ষণ দেখলাম কি কি সমস্যা আসতে পারে। এই সমস্যাগুলো যদি কারো আপনাদের বন্ধু বান্ধবদের থাকে, তাহলে অবশ্যই আপনি চিন্তা করবেন তিনি দুশ্চিন্তায় ভুগছে, বা আপনার মধ্যে যদি থাকে আপনি কি দুশ্চিন্তায় ভুগছেন, এই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন ডাক্তার, মনোরোগ বিশেষজ্ঞ বা একজন সাইকোলজিস্টের সাহায্য নিতে পারেন, যে আমি কি আসলেই ভুগছি কিনা। উনি আপনার যাচাই বাছাই করে, সমস্যা হলেই যে আপনি দুশ্চিন্তার মধ্যে ভুগছেন এমন তো কোনো কথা নেই, কিন্তু আপনি একজন ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন যে আমি দুশ্চিন্তায় ভুগছি কিনা। যদি ডাক্তার দেখে যে হ্যাঁ আপনার উপসর্গগুলো আসলেই দুশ্চিন্তার সাথে সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে, তো আপনার কাজের কর্মেও অনেক সমস্যা হচ্ছে, এক্ষেত্রে কথা চিকিৎসা বা সাইকোথেরাপি লাগবে অথবা ওষুধ লাগবে, সেক্ষেত্রে তাহলে সঠিক সিদ্ধান্ত আপনি দিতে পারবে, তাহলে আপনাকে
হয়তো ভবিষ্যতে এই রোগটা খারাপের দিকে যাবে। একটু আগে ছবি যেটা দেখালাম যে বেশিরভাগ রোগী কিন্তু আমাদের অল্প দুশ্চিন্তায় থাকে, কিন্তু যখনই আমরা এর যত্নবান হই না, চিকিৎসা নেই না, তখনই দেখা যাচ্ছে এই রোগটা বেড়ে যেতে থাকে দিন দিন। তো দুশ্চিন্তা প্রতিরোধের আসলে আমরা বলি চারটা পদ্ধতি আছে, চারটার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের খাবারের ক্ষেত্রে সঠিক খাবার খাওয়া। আমরা অনেক ক্ষেত্রে এমন সব খাবার দাবার গ্রহণ করে যে খাবারগুলো আসলে আমাদের পুষ্টি দেয় না, আমরা টেস্টের জন্য ব্যবহার করি, সেগুলো আমাদের খুব বেশি ভালো রাখে না, সেগুলো দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে। দ্বিতীয় যেটাকে বলি নিয়মিত ব্যায়াম। নিয়মিত ব্যায়ামে আমাদের স্ট্রেসটা অনেকটাই কমে যায়, মানসিক চাপ কমে যায়, আমাদের কনফিডেন্স বাড়ে। অনেক ক্ষেত্রে আমরা একটা যে কোনো মানসিক চাপ আমরা নিয়ন্ত্রণ করতে আমাদের সেই ধৈর্য ক্ষমতা বা সহ্য ক্ষমতা বেড়ে যায়। তৃতীয়টাকে বলি আমরা কিছু খাবার দাবার খাওয়া, যে খাবার দাবারগুলো আমাদেরকে ভালো রাখে। তৃতীয় চতুর্থ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে রিল্যাক্স রাখা, নিজেকে সুন্দর রাখা, ভালো রাখা কিছু পদ্ধতি গ্রহণ করা। অনেকের ক্ষেত্রে বিভিন্ন রিল্যাক্সের ব্যায়াম করে, মেডিটেশন করে, অনেকে নামাজ পড়ে, অনেকে ঘুরতে যায়, অনেকে পরিবারের সাথে সুন্দর সময় কাটায়, কেউ শখের কাজ আছে, কেউ ছবি আঁকে, কেউ গান করে। বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ থাকে, যেগুলো কাজ করলে সে রিল্যাক্স হয়। নিয়মিত সেই কাজগুলো করা সংক্ষেপে আমরা যদি এটা বলি কি কি খাবার আমরা খেতে পারি। কিছু কিছু খাবার আমরা প্রথমেই বলি যে এই খাবারগুলো খেলে আমাদের দুশ্চিন্তা বেড়ে যেতে পারে, যেমন চা বা কফি। চা বা কফিতে প্রচুর ক্যাফিন থাকে এবং নিয়মিত ক্যাফিন খেলে ক্যাফিন আপনাকে দুশ্চিন্তা বাড়িয়ে দেবে এবং ক্যাফিন আপনি অ্যাডিক্টেড হতে পারে। ক্যাফিনটা অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের চা বা কফি দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে। তারপর হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকে লজেন্স খায়, লজেন্স দুশ্চিন্তা বাড়িয়ে দেয়। তো লজেন্সটা আমরা একটু বন্ধ করতে হবে। হটডগ, বিভিন্ন ধরনের প্রসেসড ফুড, হটডগ, বার্গার, এগুলো থেকেও আমাদের দুশ্চিন্তা বাড়ে। সেগুলো প্রসেসড ফুডগুলো আমরা অনেক সময় অ্যাভয়েড করতে পারি। অ্যালকোহল বা মদ যারা খান, আমাদের দেশে তো খায় না, বিদেশি যারা খান তাদের ক্ষেত্রেও দুশ্চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত মশলাযুক্ত খাবার, অতিরিক্ত ঝাল খাবার, এটাও আপনাদের অবশ্যই দুশ্চিন্তা বাড়িয়ে দেবে। তো যারা দুশ্চিন্তা বোধ করছেন তারা যদি এইসব খাবারগুলো অ্যাভয়েড করে দেখেন, হয়তো মাইল্ড অ্যাংজাইটির ক্ষেত্রে বা দুশ্চিন্তার ক্ষেত্রে হয়তো কাজে দিতে পারে। এগুলো যদি অ্যাভয়েড করার পর দেখেন আপনি ভালো বোধ করছেন, তাহলে খুবই ভালো, তাহলে আপনাকে আরো বাড়তি চিকিৎসা নিতে হচ্ছে না। ঠিক আছে। এবং ভাজা পোড়া খাবার, যেমন ইফতারির সময় অনেকে আমরা ডালপুরি বা দেখা যাচ্ছে যে আমরা বেগুনি, অনেক ভাজা পোড়া খাবারগুলো গ্রহণ করছি, এগুলো কিন্তু আমাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে। সেটা আমাদের একটু সচেতন হতে হবে। যদি আমার মধ্যে দুশ্চিন্তা থাকে তাহলে আমাকে এইসব খাবারগুলো বাদ দেওয়াটাই আমার জন্য শ্রেয়। কোন খাবার খাবো, কোন খাবার খেলে আমাদের ভালো লাগে? তো খাবারের ক্ষেত্রে আমরা যেটা বলি, কিছু খাবারের ক্ষেত্রে ব্যানানা বা কলা, কলার মধ্যে প্রচুর সেরোটোনিন থাকে। একটু আগে যে ছবি দেখালাম, সেরোটোনিনের ঘাটতি আমাদের দুশ্চিন্তার একটা বড় কারণ। তো যদি আমরা কলা খাই, কলার কারণে দেখা যাচ্ছে আমাদের সেরোটোনিন বেড়ে যাবে এবং আমরা দুশ্চিন্তাটা অনেক ক্ষেত্রে কমে যাবে। অনেক ক্ষেত্রে চেরি আমরা পাই অনেক দামি, অনেক ক্ষেত্রে আমরা খেতে পারি না, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে লেবুর শরবত খেতে পারি। লেবুর শরবতেও প্রচুর ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট পাই এবং যেটা আমাদের দুশ্চিন্তা কমানোর ক্ষেত্রে ভালো কাজ করে। তাছাড়াও বিভিন্ন ধরনের সবজি, বাঁধাকপি, ব্রোকলি, সুর, হ্যাঁ, এবং আপেল, বাদাম, এগুলো নিয়মিত খেলে আমরা কিন্তু ভালো থাকতে পারি। অনেকের ক্ষেত্রে বলা হয় যে সবুজ চা, এটা আমাদের ক্ষেত্রে অনেক কিছু কাজে দিতে পারে, যেমন গ্রিন টি নামে পরিচিত। অনেক ক্ষেত্রে আমরা ডার্ক চকলেট পাওয়া যায়, কিন্তু টিটা অনেকে খেতে চায় না, ডার্ক চকলেট। ঠিক আছে, এটা গেল কিছুটা অ্যালজাইমার। এবং অনেক ক্ষেত্রে আমরা বলি যে পালং শাক, পিনাট, পালং শাক, বিভিন্ন, ঠিক আছে, তো যেটা আমাদেরকে দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। নিয়মিত ডিম খেলে এটা আমাদের ক্ষেত্রে আমাদের চেষ্টা, আমাদের সহ্য ক্ষমতা বাড়িয়ে দেয়, আমাদেরকে যে কোনো দুশ্চিন্তার ক্ষেত্রে আমরা প্রতিরোধ করে। তো ব্যায়াম বললাম, আমরা ব্যায়ামের ক্ষেত্রে আমরা কিছু ব্যায়াম আছে যেগুলো আমরা বলছি দেন না মাইকটা।
তো ব্যায়াম আমাদের এই প্রতিদিনের জীবনে, কর্মব্যস্ত জীবনে আমরা তো ব্যায়াম করার সময় পাই না, কিন্তু কিছু ক্ষেত্রে যদি আমরা 10 থেকে 15 মিনিট যদি আমরা কিছু কার্ডিও এক্সারসাইজ, যেমন আমরা দৌড়ানো বা স্কিপিং করা বা সাঁতার কাটা বা সাইকেলিং করা, এগুলো যদি আমরা প্রতিদিন 15 মিনিট থেকে 8 ঘন্টা করি, প্রতিদিন না হলে সপ্তাহে 3 দিন, কিন্তু আমাদেরকে অনেক ক্ষেত্রে কাজের দিকে প্রতিরোধ করার ক্ষেত্রে দুশ্চিন্তা। অনেকের ক্ষেত্রে আমাদের রাত জাগার প্রবণতা থাকে। অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে রাত্রের দিকে আমরা কাজ করবো, রাত্রের দিকে আমরা মুভি দেখবো, রাত্রের দিকে আমরা গল্প করবো। অনেক ক্ষেত্রে আমরা রাত জাগার প্রবণতা থাকে। অনেক ক্ষেত্রে পড়ার কারণেও বা কাজের কারণেও, অফিসে কোনো কাজ থাকে, কাজ করার ক্ষেত্রেও আমাদের রাত জাগার প্রয়োজন পড়ে। কিন্তু অতিরিক্ত রাত জাগলে দেখা যাচ্ছে তাদের দুশ্চিন্তার প্রবণতাটা বেশি এবং তাদের সহ্য ক্ষমতাটাও কম। তো আমরা যদি টাইমলি ঘুমোতে যাই, যেমন আমরা সাথে বলি, যদি আমরা 11টার মধ্যে ঘুমোতে যাই, তাহলে আমরা মনে করছি যে ঠিক 6টা থেকে 7টার মধ্যে আমাদের ঘুম ভেঙে যাবে। সেক্ষেত্রে আমরা হয়তো সকালে আমরা অন্য কাজও করতে পারবো, অনেক ক্ষেত্রে যেটা নামাজ পড়ার ক্ষেত্রেও কাজে দেবে। তো সবারই আমাদের আনন্দের নিজ নিজ ইচ্ছা, মানে সবার আনন্দের জায়গায় এক না। কেউ গল্প করে আনন্দ পায়, কেউ ঘুরতে গিয়ে আনন্দ পায়, কেউ গান শুনে আনন্দ পায়, কেউ ক্রিয়েটিভ কাজ করে ছবি এঁকে আনন্দ পায়। তো যার যেখানে আনন্দের কাজ, সে যদি সেই কাজে ব্যস্ত থাকে প্রতিদিন অ্যাটলিস্ট 1 ঘন্টা, যে আমি কাজের সাথে সাথে আমি নিজেকে কিছুটা 1 ঘন্টার জন্য একটা সুন্দর আনন্দের কাজে ব্যস্ত থাকবো, যে কোনো আনন্দের কাজে, তাহলে দেখা যাচ্ছে তার কিন্তু দুশ্চিন্তা করার প্রবণতা করা। এখানে দেখা যায় কেউ গান শুনছে রিল্যাক্স সময়, অবসর সময়, কেউ ফ্রেন্ডের সাথে গল্প করছে, সময় কাটাচ্ছে, কেউ ছবি আঁকছে, বিভিন্ন জায়গায় সেটাকে রিল্যাক্স রাখছে। তার মধ্যে দুশ্চিন্তা প্রবণতা, সারাদিন দুশ্চিন্তা আছে, অস্থিরতার কারণ আছে, কিন্তু সেই রিল্যাক্সের কারণে সে দুশ্চিন্তা ঢোকে আর ঢোকার প্রবণতা কমে যাবে। অনেকের ক্ষেত্রে আমাদের এই ঈদ আসলে অনেকের ক্ষেত্রে নিয়মিত ঘুরতে যায়, কিন্তু ঘুরতে যাওয়াটা যদি বছরে 2বার হয়, 2 ঈদে, তাহলে হবে না। এটা আমরা বলি অ্যাটলিস্ট প্রতি 3 মাস থেকে 4 মাস পর পর একবার ঘুরতে যেতে হবে। তাহলে এবং যেই জায়গায় ঘুরতে যাবেন সেটা অবশ্যই হতে হবে আপনার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে নতুন জায়গা। কেউ বলে প্রতিবার কক্সবাজার দিয়ে যায়, ওই একই জায়গা, এটা কিন্তু আপনাকে অতটা আনন্দ দিবে না। প্রতিবার যেতে হবে নতুন নতুন জায়গা। কক্সবাজার যদি আপনি আজকে এখানে যান, নেক্সট কক্সবাজার অন্য জায়গাতে যান, কিন্তু একই হোটেলে থাকা বা একই জায়গায় বারবার যাওয়া, সেটা আপনার মধ্যে অতটা আনন্দ তৈরি করবে না। কিন্তু যদি বারবার আপনি বিভিন্ন বিভিন্ন জায়গায় যান এবং যে জায়গাগুলো আপনাকে নতুন ধরনের কিছু আবিষ্কার করতে সাহায্য করছে, কেউ বললো যে আমি কখনো পাহাড় দেখিনি, পাহাড়ে গেল, নতুন পাহাড় একটা জায়গায় গেল, সেখানে নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স, সেগুলো তাকে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই মনটা রিল্যাক্স রাখছে, ভালো রাখছে। সমুদ্রের কাছে গেলে মানুষের মনটা অনেক ভালো হয়ে যায়, এটা খুবই ভালো কথা। কিন্তু এক ধরনের সমুদ্র, একই ধরনের পানি, বারবার দেখতে আসলে মানুষের মধ্যে অতটা আনন্দ তৈরি করে না। আপনি যদি কখনো কক্সবাজারে যান, কখনো টেকনাফে যান, কখনো কুয়াকাটা যান, সমুদ্রটা আপনার এতই পছন্দ হয় যে আপনার সামর্থ্যের মধ্যে। এখন আমরা একটু আগে বলেছি যে আমরা প্রতিরোধের কাজ, প্রতিরোধ কিভাবে করবো। প্রথমে আমরা বলেছি সমস্যাগুলো হয়, রোগ হয়, রোগের ক্ষেত্রে সমস্যা, শারীরিক ক্ষেত্রে কি সমস্যা হয়, অন্য মানুষের কিভাবে আমি চিনবো। এরপর বলেছি আমরা প্রতিরোধ কিভাবে করবো, এতক্ষণ আমরা প্রতিরোধ করবো বলেছি। এখন আমরা বলি যে কেউ যদি আপনার বন্ধু বান্ধব রোগ ভুগেই যায়, তাহলে আমরা কি করতে পারি। তাহলে আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমাদের মেইন আমরা যেটাকে বলি যে অল্প যদি কারো দুশ্চিন্তা হয়, সেক্ষেত্রে কথা চিকিৎসা বা সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা যথেষ্ট কাজে দেয় ওষুধের আগে। যখন খুব অল্প অল্প মানে তার কাজের ক্ষেত্রে অতটা সমস্যা হচ্ছে না, সে বলছে তার ঘুমের সমস্যা এতটা বেশি না, বা আমার কাজের ক্ষেত্রে মনোযোগে এতটা সমস্যা হচ্ছে না। যেহেতু আমি বললাম বেশিরভাগ ক্ষেত্রেই দুশ্চিন্তা রোগটা অল্প থাকে বেশিরভাগ মানুষের, সেক্ষেত্রে যদি কেউ এইরকম নিয়ম সাইকোলজিক্যাল ট্রিটমেন্টগুলো নেয়, যেটা সাইকোলজির আন্ডারে থেকে, তাহলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে সে সুস্থ থাকে। সেই ক্ষেত্রে কাউকে যদি আপনি মানুষকে বলেন যে রোগে ভুগছে, ঠিক আছে তুমি ঘুরতে যাও, ঠিক আছে তুমি তাহলে এখন এই খাবারগুলো খাও, তাহলে কিন্তু হবে না, সে কিন্তু রোগে অলরেডি ঢুকে গেছে। একটু আগে যেগুলো বলছি এগুলো প্রতিরোধের কাজ, এটা কিন্তু চিকিৎসার কাজে না। কিন্তু আমরা অনেক সময় ভুল করি, আমরা এখন যে রোগে ভুগছি তাকে আমরা প্রতিরোধের কথাগুলো বলি, যে তুমি এভাবে চলবা না, তুমি এই চাপের মধ্যে যাবা না। সে তো আপনি রোগে অলরেডি ঢুকে গেছে, তাকে এখন বলে তো লাভ নেই। একটা মানুষের অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে, তাকে যদি আপনি বারবার বলেন তুমি কেন তোমার রাস্তার মাধ্যমে গেলা, কেন তুমি ওই জায়গায় গেলা, কেন তোমার ভাঙলো বা তোমার উচিত হয় নাই, তাহলে কি কোনো কাজে দেবে? কোনো কাজে দেবে না। এবং তাকে পরামর্শ দিতে গেলে চিকিৎসক বা একজন সাইকোলজিস্ট তাকে সঠিক পরামর্শ দিতে পারবে। সেক্ষেত্রে আমরা যেটাকে বলি কাজকে নতুন করে সাজিয়ে দিই। সাইকোলজিস্ট তার সাথে বসে তার চাপ অনুযায়ী, যে আমরা যেটা বলছি কাজের চাপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো দেখা যাচ্ছে সাইকোলজিস্ট তার কাজগুলোকে এমনভাবে সাজিয়ে দিবে যে তার ক্ষেত্রে মানসিক চাপটা বাড়িয়ে দিচ্ছে না।
যেটা হয়তো সে নিজের থেকে পারে, কিন্তু পারতো কারণ তো সে এ রোগে ভুগত না। তারপর হচ্ছে তার সহ্য ক্ষমতা বাড়ানোর ট্রেনিং। এই সহ্য ক্ষমতা বাড়ানোর ট্রেনিংটা সাইকোলজিস্ট তারা রোগীদের থেকে বসে এই ক্ষেত্রে কোডিং এফিসি বাড়ায়, যে আপনি এই পজিশনে অন্য একজন মানুষ যেভাবে চাপ অনুভব করে, আমি তার থেকে বেশি চাপ অনুভব করেছেন, সেক্ষেত্রে আপনাকে ট্রেনিংটা নিতে হবে। ট্রেনিং করলে তাহলে আপনি আজকে না, ভবিষ্যতেও আপনার জীবন চাপ আসলে আপনি আর দুশ্চিন্তা রোগে আর ভুগবেন না এবং আপনার সংসার হবে না। তারপর হচ্ছে সমস্যা শিথিলায়নের ট্রেনিং। এটা হচ্ছে আমাদের রিল্যাক্স রাখা, রিল্যাক্সের কিছু এক্সারসাইজ শেখানো হয়, যেক্ষেত্রে আপনি নিজেকে কিভাবে রিল্যাক্স রাখেন সেই ট্রেনিংগুলো এখানে দেওয়া হয়। তারপরে হচ্ছে সমস্যা সমাধানের ট্রেনিং। অনেকে আছে যে সমস্যা সমাধান করতে পারে না, ছোট সমস্যাও সমাধান করতে পারে, বড় তো অনেক দূরের কথা। তো সেই ক্ষেত্রে তার এই সমস্যা সমাধানের পদ্ধতিগুলোকে দিয়ে ট্রেনিং দেওয়া, এটাও তার ভবিষ্যতে তাকে দুশ্চিন্তা মুক্ত রাখতে, এখন তাকে তো ভালো রাখবেই, দুশ্চিন্তা মুক্ত ভবিষ্যতেও তাকে রাখতে সাহায্য করবে। না যে কোনো দুশ্চিন্তার সমস্যা আসলেই, সমস্যা পড়লেই তার আরও দুশ্চিন্তা রোগের প্রভাব থাকবে। ঘুমের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে রাত্রে অনেক দেরিতে যায়, ঘুমের সময় কখনো ঠিক নেই। অনেক সময় দেখা যাচ্ছে যে সে ঘুমের আগে সে চা কফি খেয়ে নিচ্ছে, অনেকে সিগারেট খাচ্ছে, ঘুমের আগেই সে মোবাইল চালিয়ে কথা বলে নিচ্ছে, ঘুমের আগেই সে গেমস খেলছে, বা ঘুমের আগেই সে হয়তো পরিবারের সাথে একটু জটিল বিষয় নিয়ে আলোচনা করছে, যেটা তার ঘুমের সমস্যাকে বাধা দেয়। বা অনেকে দেখা যাচ্ছে ঘুমের আগে মুভি দেখে বা অনেকে নাটক দেখে, এই জিনিসগুলো তার ঘুমের ক্ষেত্রে বাধা দিতে পারে। আমি একটু আগে বললাম যে যদি কোনো মানুষ দেরিতে ঘুমোতে যায়, সেটা তার দুশ্চিন্তা রোগের প্রবণতাগুলিকে বাড়িয়ে দেয়। সে যদি অ্যাটলিস্ট এই ঘুমের পরিশুদ্ধতার জন্য আমাদের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো একটু সাইকোলজির সাথে কথা বলে সেই নিয়মগুলো আপনাকে দিয়ে দিবে, আপনি সেই নিয়ম অনুযায়ী যদি চলে, তাহলে দেখা যাচ্ছে আপনার মধ্যে ঘুমের সমস্যাগুলো আর হবে না। আরেকটা যেমন হলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। আমাদের সবার চিন্তার ধরন একটা, আমরা যদি বিভিন্নভাবে চিন্তা করি তাহলে আমাদের বিভিন্নভাবে কষ্ট আসতে পারে। আমার বন্ধু বান্ধব আমার সামনে যে একটা আমার বন্ধু হেঁটে গেল, আমি তাকে ডাকলাম, সে আসলো না, আমরা দুইভাবে চিন্তা করতে পারি। কেউ চিন্তা করলো আমার বন্ধু আমাকে দামি দিল না, হ্যাঁ আমাকে পাত্তাই দিল না, তাহলে আমি একটু কষ্ট পাবো। আর আমি যদি মনে করি আমার বন্ধু মনে তারার মধ্যে আছে, চাপের মধ্যে আছে, হয়তো তার কোনো তাড়াহুড়ো আছে, বা সে কোনো সাউন্ডে, বাইরের সাউন্ডে হয়তো সে শুনতে পারেনি, তাহলে সে তো এরকম মানুষ না যে আমাকে দেখবে না, সে অন্যমনস্ক, সেও অনেক কোনো দুশ্চিন্তায় আছে, তাহলে কিন্তু আমার তার উপর রাগ আসবে না। তাহলে আমার চিন্তার ধরন কিন্তু আমাদের আচরণটাকে নিয়ন্ত্রণ করে। তো আমাদের এই কমিউনিটি বিহেভিয়ার থেরাপি আমাদের আচরণটা চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের চিন্তার ধরনটাকে চেঞ্জ করে, যেটা একজন সাইকোলজিস্ট, প্রফেশনাল সাইকোলজিস্ট যে এই ক্ষেত্রে আপনাকে হেল্প করবে, যে আমরা চিন্তার ধরনগুলো চেঞ্জ করে ফেলা, তাহলে আপনি আর দেখা যাচ্ছে ওই ক্ষেত্রে কষ্টগুলো আর পাচ্ছেন না। আর তারপরে ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারের মানুষজন অনেকেই বলে তার পরিবারের মানুষজন সাপোর্টিভ না, পরিবার মানুষজন বুঝে না, আমাকে সবসময় মানুষগুলো চাপ দেয়, আমাকে জোর করে, আমাকে এই ক্ষেত্রে দেখা গেল আমাকে এই করার ক্ষেত্রে জোর করছে, ওইখানে যাওয়ার ক্ষেত্রে জোর করছে, তার অফিসে বসার ক্ষেত্রে জোর করছে, বিভিন্ন ক্ষেত্রে জোরাজোরি করে পরিবার বুঝে না, সেক্ষেত্রে ফ্যামিলি থেরাপি অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটা চিকিৎসার ক্ষেত্রে। আর শিশুরায়ন ব্যায়ামের ক্ষেত্রে আমরা অনেক সময় গ্রুপ করি, আমি একজন অনেক সময় একলাও শিশুরায়ন ব্যায়াম করতে পারে, আবার অনেক ক্ষেত্রে গ্রুপ করি। সাইকোলজিতে আপনাকে বলে দেয় যে আপনি এইভাবে করবেন, তাহলে আপনি সাইকোলজিস্টের সেশনও করলেন, আবার বাসায় গিয়েও আপনি একলা একলা প্র্যাকটিস করবেন। আবার অনেক ক্ষেত্রে গ্রুপও করা হয়, গ্রুপে একসাথে অনেকজন মিলে এই শিশুরায়ন ব্যায়ামগুলো করানো হয়। তো অনেকভাবে করানো হয় শিথিলায়ন। একটা হচ্ছে আমাদের মন থেকে মাংসপেশির চাপ দিয়ে আমাদের নিয়ন্ত্রণ করা, আর একটা হচ্ছে মাংসপেশির মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা। তো একটা আমরা এখানে বলি একটা সহজ, সেটাকে বলে আমরা প্রোগ্রেসিভ ভাস্কুলার রিল্যাক্সেশন। এটা এক ধরনের থেরাপি। এখানে দেখা যাচ্ছে আমরা একটা রিল্যাক্স জায়গায় বসে আমাদের মাংসপেশিটা শক্ত করি, মনে হয় যে আমরা, এবং তারপর আমরা রিল্যাক্স করি, মনে হয় যে আমাদের এই যে মাংসপেশি চাপ দেওয়ার কারণে আমাদের মধ্যে যে অস্থিরতা লাগছে, আমার দুশ্চিন্তা লাগলে আমাদের এরকমই লাগে, যখন আমরা রিল্যাক্স করছি তখন ভালো বোধ করছি, এবার আমার শরীর থেকে সব দুশ্চিন্তা চলে যায়। এভাবে আমরা টেকনিকের মাধ্যমে, সহজ কথা বলেছি, এটা টেকনিকের মাধ্যমে, এবং এর সাথে সাথে কিছু শ্বাসের মাধ্যমে আস্তে আস্তে শ্বাস নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং শ্বাসটা স্বাভাবিকভাবে ছেড়ে যাওয়া। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মনটা অনেক ক্ষেত্রে অনেক শিথিল হয়। এই টেকনিকগুলো আয়ত্ত করা, এগুলো একটা ট্রেনিং দেওয়া হয় এবং ট্রেনিং দিয়ে কাজ করানো হয়। লাস্টে যদি রোগী ভালো না হয়, সেই ক্ষেত্রে হয়তো রোগী নিয়মিত ওষুধ গ্রহণ করা এবং নিয়মিত ফলো আপ করা। একবার ওষুধ দিলে রোগী যদি মনে করে আমি অনেকটা ভালো হয়ে গেছে, আর দেওয়ার দরকার নেই, আমি সুস্থ হয়ে গেছি, তাহলে কিন্তু হবে না। তাকে কিন্তু নিয়মিত ফলো আপ খুবই গুরুত্বপূর্ণ। এবং তার সাথে সাথে আনুষঙ্গিক যে কাজগুলো, কি ব্যায়াম, যে একটু আগে যেগুলো বলেছি, ব্যায়ামগুলা নিয়মিত করা, স্বাস্থ্যকর রুটিন মেনে চলা, যে সকালে আমি যতটুকু কাজ করবো, দুপুরে কতটুকু, রাত্রে কতটুকু, ঠিক আছে, এবং এটা আমার ক্ষমতা বুঝে এবং পুষ্টিকর খাবার পাবো এর সাথে, যেটা আমাদের ভালো আমাদের ছোট কথা হচ্ছে যে চিকিৎসা নিলে আমরা কতদিনের মধ্যে ভালো হতে পারি। আমি দুশ্চিন্তাগ্রস্ত আছি, আমি চিকিৎসার কারণে কতদিন আমাকে চিকিৎসা
দিতে পারি বা কতদিন পর আমি ভালো হব। ভালো হওয়ার ক্ষেত্রে এই সময়টা হতে পারে 3 থেকে 6 মাস। 3 থেকে 6 মাসের মধ্যে আমি ভালো হয়ে যাব। ভালো হওয়ার পরই আমি চিকিৎসাটা বন্ধ করে দিতে পারবো না। ভালো হওয়ার পরও আমাকে অবশ্যই পুরোপুরি সুস্থ হওয়ার পরও আমাকে 6 মাস থেকে 1 বছর চিকিৎসা নিতে হবে। আমি যদি ভালো হওয়ার পরে 3 মাস ধরে ভালো হয়ে গেছে, পুরো সুস্থ, আমি ওষুধ খেলাম না, সাইকোলজির সাথেও যোগাযোগ করলাম না, রিল্যাক্সেশন থেরাপিও করলাম না, তখন খারাপ ছিলাম করছি, এখন তো ভালো হয়ে গেছি, আমাকে আর এখন রিল্যাক্সেশন থেরাপি করি না, আর মেডিটেশন করলাম না, তাহলে কিন্তু হবে না। আপনাকে এটা কিন্তু 6 মাস থেকে 1 বছর নিয়ম আপনাকে কন্টিনিউ করতে হবে। যদি আপনি না করেন তাহলে কি হবে, আপনার রোগটা আবার ফেরত আসবে। যেটাই হয় আমাদের মধ্যে, আমরা বলি যে মানসিক রোগ ভালো হয় না, ভালো হয় না। আসলে আমরা মানসিক রোগ সঠিকভাবে চিকিৎসা করাই না, এটাই হচ্ছে সমস্যা। আমরা নিজেরও আন্তরিক না, আমরা মনে করি ভালো হয়ে গেছি, আমাকে ডাক্তারের কাছে যে টাকা নষ্ট করার দরকার কি আছে। কিন্তু এটা ভবিষ্যতে আপনাকে মানসিক চাপগুলো আবার তৈরি করবে। তাহলে এই রোগের চিকিৎসা কি আমি দীর্ঘদিন ধরে খাবো, সারা জীবন খেয়ে যাবো, নাকি বন্ধ করবো? তাহলে এটা বন্ধ করবো। তাহলে চিকিৎসায় কি পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব? অবশ্যই সুস্থ হওয়া সম্ভব, অবশ্যই সুস্থ হওয়া সম্ভব, এবং অবশ্যই এটা ওষুধ বন্ধ করে। এই যে আমি বললাম যে চিকিৎসাটা সুস্থ হওয়ার পর 6 মাস থেকে 1 বছরের ওষুধ খাবেন বা চিকিৎসা দিবেন, তারপর কিন্তু আপনি পুরোপুরি সুস্থ। পুরোপুরি সুস্থ তো 3 থেকে 6 মাসই হয়ে গেছে, বাদ বাকিটা আপনি কন্টিনিউ করেছেন যেন রোগটা ফেরত না আসে। সেক্ষেত্রে কথা চিকিৎসা হতে পারে, সেক্ষেত্রে ওষুধও হতে পারে। যেটাই হোক, আপনাকে আর ভবিষ্যতে আপনার রোগটা ঠিকমতো নিয়ম মেনটেন করে, মানে বৈজ্ঞানিকভাবে, আমরা যেভাবে বললাম বৈজ্ঞানিকভাবে যদি আপনি মেনটেন করেন চিকিৎসা করা, তাহলে এই রোগটা আর আপনার ফেরত আসার প্রবণতা। এবং অবশ্যই আপনি পুরোপুরি সুস্থ হবেন। এই রোগ অর্ধেক সুস্থ হবে যদি আপনি সঠিকভাবে ওষুধ খান, তাহলে এই রোগটা পুরোপুরি সুস্থ হবে। কারণ আপনি ফলো আপ দেখছেন যে আমি ভালো হচ্ছে কিনা। ভালো হওয়ার পরে যে ডাক্তার সেই সিদ্ধান্ত নিয়েছে বা সাইকোলজি সেই সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ আপনি এখন পুরোপুরি ভালো, এখন আমরা 6 মাস থেকে 1 বছর আমরা আপনাকে নিয়ে বসবো। এখন যার সময় যত কম, কারো থেকে 6 মাস বলছি, কারো থেকে 1 বছর বলছি, কেন? কারণ হচ্ছে অনেকের থেকে পরিবারগত সমস্যা, তাদের ক্ষেত্রে ফ্যামিলি সিস্টেম করতে হতে পারে, তাদের ক্ষেত্রে একের অধিক সাইকোথেরাপি বা কথা চিকিৎসা রাখতে পারে। কেউ বললো স্যার আমাকে ট্রেনিং, এই কগনিটিভ বিহেভিয়ার ট্রেনিংও রাখবে। কেউ বললো স্যার আমি তো ওই স্ট্রেস ম্যানেজমেন্ট ট্রেনিং করতে হবে, আমি স্ট্রেসও নিয়ন্ত্রণ করতে পারি না, স্যার আমি সমস্যার সমাধানও করতে পারি না, তাহলে ওইটাও ট্রেনিং রাখবে। তো ট্রেনিং গুলা আপনি না কমপ্লিট করে আপনি যদি চিকিৎসাকে বন্ধ করে দেন, বা আপনাকে বললো 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে, আপনি আসেন 4 মাস পরে বা 3 মাস পরে, তাহলে কিন্তু আপনার চিকিৎসাটা সঠিকভাবে হবে না। আমাদের অনেক রুগী আসে, এসে বলে আমি তো, আপনি তো স্যার বলছেন 6 মাস পরে ভালো হয়ে যাবো, আমি তো ভালো হয়ে যাবো। আপনার তো আসার কথা ছিল 15 দিন পর ফলো হবে, আপনি তো আসলে 3 মাস পরে ফলো হবে, তাহলে আমি কিভাবে সুস্থ হবে? আর ওষুধটা আমি কিভাবে অ্যাডজাস্ট করবো? সময় দিলে তো হবে না, তাই না? তো ধন্যবাদ সবাইকে এত মনোযোগ দিয়ে কথা শোনার জন্য। এই রোজা রেখেও সবাইকে ধন্যবাদ। এবং কারো যদি মনে কোনো প্রশ্ন